কার জায়গায় তুমি দেখছো স্কট বোল্যান্ডকে? ব্রাইডন কার্স। জাসপ্রীত বুমরা আহ, হয়তো যতগুলো ম্যাচ খেলেছেন ততগুলো ম্যাচে ইন্ডিয়া যতটা জিতেছে তার থেকে বেশি হয়তো জাসপ্রীত বুমরা যখন খেলেননি ইন্ডিয়া অনেক বেশি ম্যাচ জিতেছে। এবং আমার যে- আমার কোথাও মনে হয় যে এই সমস্ত কিছু দেখে আমার কোথাও মনে হয় রবীন্দ্র জাদেজার, আমি জানি না তুমি একমত হবে কিনা, রবীন্দ্র জাদেজার বোধহয় সৌরভ গাঙ্গুলি বা অর্জুন রণতুঙ্গার মতো একজন অধিনায়ক দরকার ছিল। নমস্কার, উইলার উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন নতুন অতিথি দেবায়ন মুখার্জি, IANS এবং টাইমস অফ ইন্ডিয়ার প্রাক্তন ক্রীড়া সাংবাদিক। দেবায়ন, তোমাকে উইলার উইলে স্বাগত। ধন্যবাদ 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 পার্থদা। আচ্ছা, আমরা গত সপ্তাহে বিশ্বব্যাপী যে ক্রিকেট দেখলাম, স্পেশালি টেস্ট ক্রিকেটের কথা বলছি, সেখানে বলাই যায় যে একটা গতিময় সপ্তাহ দেখলাম। একদিকে ভারতের হয়ে জসপ্রীত বুমরা, এবং তার আগে থেকে যদি এডওয়ার্ডসটনে দেখি, প্রথমবার 10 উইকেট পেলেন আকাশদীপ। তারপরে লর্ডসে প্রথমবার অনার্স বোর্ডে নাম তুললেন জসপ্রীত বুমরা। অন্যদিকে 4 বছর বাদে আন্তর্জাতিক ক্রিকেটে মানে লাল বলের ক্রিকেটে ফিরলেন জোফরা আর্চার এবং খুব ভালো একটা টেস্ট খেললেন। উল্টোদিকে মিচেল স্টার্ক এবং স্কট বুল্যান্ডের বিধ্বংসী বোলিং, যার ফলে 27 রান অল আউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। এবং তার সঙ্গে অবশ্যই আরো দুজন রয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের দুই জোসেফ, সামারা জোসেফ একদম। এবং আন্দ্রে জোসেফ। তো জানি জোসেফ। কেমন দেখলে এই সপ্তাহের টেস্ট ক্রিকেট এবং তার সঙ্গে গতিময়তা? হ্যাঁ, পার্থদা আপনি রাইটলি যেটা পয়েন্ট আউট করলেন যে ফাস্ট বোলার্সরা হুম। এই এই লাস্ট কয়েকদিনে যেভাবে বোলিং করেছে সেটা একটা খুবই ভালো ব্যাপার। যেখানে আমরা অন্যান্য ফরম্যাটে এখন যেহেতু এত টি-20-র চল, আমরা হুম। টি-20-তে যেটা সবসময় দেখে থাকি সেটা হচ্ছে যে ব্যাটিং ডমিনেন্স, Absolutely. ব্যাটসম্যানদের ডমিনেন্স। আমরা সদ্য আইপিএল হুম। দেখে উঠলাম। অনেকটা টি-20 ক্রিকেট আমরা সারা বছর এখন দেখি। তো তারপরে আমরা যে এই যে একটা ইটস আ মানে ভেরি রিফ্রেশিং যে ফাস্ট বোলার্সরা এত ভালো বল করছে এবং আ স্পেশালি যেভাবে মিচেল স্টার্ক বল করেছে। আ আমরা তো সেই খেলাটা আমি যখন হাইলাইটস দেখলাম সেই খেলাটা, আমি বাধ্য হলাম সেটা বেশ কিছুবার দেখার এবং পুরো হাইলাইটসটা দেখার। কারণ আ অবশ্যই। মিচেল স্টার্ক নট অনলি 2.3 ওভারসে ৫ টা উইকেট নিয়েছে। মিচেল হুম। স্টার্ক যেই আ বলগুলোতে উইকেট নেয়ওনি, আপনি যদি পুরো হুম। হাইলাইটস দেখে থাকেন, তখন আপনি দেখবেন যে মিচেল স্টার্ক যেই বোলিংটা করেছে, হুম। মানে একেবারে অসাধারণ বোলিং। মিচেল স্টার্ক আরেকবার এটা আন্ডারলাইন করলেন যে কেন তিনি ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ফাইনেস্ট ফাস্ট বোলার্স এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং এবং অনেক দিন ধরে তিনি ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ফাইনেস্ট হুম। অ্যাক্রস ফরম্যাটস। তো কারণ অ্যাক্রস মিচেল স্টার্ক ফরম্যাটস এমন একজন বোলার যিনি ওয়ার্ল্ড কাপে সম্ভবত হাইয়েস্ট উইকেট টেকার সব সময় একদম ওনার। এবং তার বিগ সঙ্গে ম্যাচ প্লেয়ার লাল তার বলেও সঙ্গে। একদম যথেষ্ট পারদর্শী। মানে ফরম্যাট ওনার কাছে কোনো ম্যাটার করে না। এবং তুমি না, যেটা বলেছো একদমই ঠিক, যে বলগুলোয় উইকেট পাননি সেই বলগুলোতেও কিন্তু উইকেট পেতে পারতেন। মানে একেবারেই দেখুন, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তো এখন আর সেই পর্যায়ে নেই। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এখন অনেকটাই দুর্বল। ওয়েস্ট ইন্ডিজে আমার তো মনে হয় না শাই হোপ ছাড়া আর কিছুটা হয়তো ব্র্যান্ডন কিং, আ আরো যারা ব্যাটাররা আছেন তারা যে এখনো খুব একটা লাল বলে পারদর্শী, এবং লাল বল নয়, এবং আ এই আগের টেস্টটা যেটা মিচেল স্টার্ক এত ভালো বোলিং করলেন সেটা বোধহয় পিঙ্ক বল টেস্ট ছিল। আ হুম, হুম, তো ঠিক কথা। পিঙ্ক বল পিঙ্ক বল ইস লাল বলের থেকে একটু হলেও ডিফিকাল্ট খেলা ব্যাটারদের জন্য, কিন্তু সেগুলো ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং উইক। কিন্তু যেই স্পেলটা মিচেল স্টার্ক করেছে, সেই স্পেলটা হুম। আ যদি সেদিন ওয়েস্ট ইন্ডিজ ছাড়া অন্য কোনো প্রতিপক্ষও সামনে থাকতো, ওরকম উইকেটে যেখানে ডেফিনিটলি হেল্প ছিল, কিন্তু হাই স্কিল বোলিং আমার মনে হয় যেকোনো প্রতিপক্ষেরই সমস্যা হতো। ঠিক, ঠিক, ঠিক। অবশ্যই, তো অবশ্যই। হুম, সেটাই। এবং মিচেল স্টার্কের সঙ্গে আরেকজনের কথা না বললেই নয়, অস্ট্রেলিয়ার সেই আর এক অ্যাবরিজিনাল ক্রিকেটার স্কট বোল্যান্ড। স্কট বোল্যান্ডকে দেখে আমার যেন অনেক সময় মনে হয় ওনার দেশে স্টুয়ার্ট ম্যাকগিলকে মনে পড়ে যায়। স্টুয়ার্ট ম্যাকগিল যেমন নিজের পিকে সেইভাবে টেস্ট খেলেননি, যখন শেন ওয়ার্ন অবসরে গেছেন বা শেন ওয়ার্ন যখন খেলতেন না বা নির্বাসনে রয়েছেন, সেই সময়টাই খেলেছেন। খেলেও তার যথেষ্ট উইকেট রয়েছে। কিন্তু তার যথেষ্ট যোগ্যতা ছিল টেস্ট ক্রিকেটে একেবারেই ঠিক আরো বেশি একটা সংখ্যক টেস্ট খেলার। এবং স্কট বোল্যান্ডকে দেখেও মনে হয় আমার একদিকে মানে এমন একটা সময় তিনি এসছেন
যে সময় অস্ট্রেলিয়ান টিমে মিচ স্টার্ক রয়েছে, প্যাট কামিন্স রয়েছে, এবং ফলে একটা একটা জায়গা জশ পাওয়ানো হেজলউড। কিন্তু জস হ্যাজেলউড রয়েছে, ফলে তিনটে পেসারের জায়গাটা ব্লকড অলরেডি, এবং তাকে সেই কারণে চতুর্থ পেসার হয়েই থেকে যেতে হচ্ছে। হ্যাঁ, মানে একেবারেই ঠিক একটা উদাহরণ আপনি দিলেন, অ্যানালজি যেরকম আপনি টানলেন যে স্টুয়ার্ট ম্যাকগিল। আমার মনে হয় এটা একেবারেই অ্যাপ্ট। কারণ স্কট বোল্যান্ড একটা অত্যন্ত ভালো ফাস্ট বোলার। সেটা স্কট বোল্যান্ড বারবার প্রমাণ করছেন। আ স্কট বোল্যান্ড আপনার মনে থাকবে ইন্ডিয়ার সাথেও খুব ভালো বল করেছে এক্স্যাক্টলি, আমি আগের বলতে দিন। যাচ্ছিলাম। তো স্কট বোল্যান্ডের মতো বোলার আমার মনে হয় অস্ট্রেলিয়ার এই যে ফাস্ট বোলিং ট্রায়ো অফ মিচেল স্টার্ক, প্যাট কামিন্স অ্যান্ড হেজেলউড, যেকোনো অন্য ইরাতে ওদের যদি এই ট্রায়ো না থাকতো, মিচেল স্টার্কের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলার, প্যাট কামিন্সের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলার, জশ হেজেলউড যখন ফিট থাকেন, জশ হেজেলউডের মতন অত ভালো বোলার না থাকলে স্কট বোল্যান্ড প্রত্যেক কটা টেস্ট ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার হয়ে। ঠিক। এবং স্কট বোল্যান্ড এই যে ইংল্যান্ডের অ্যাটাক, মানে হুম। যদি স্কট বোল্যান্ড ইংল্যান্ডে জন্মগ্রহণ করতেন, তাহলে স্কট বোল্যান্ড কিন্তু এই ইংল্যান্ডের একাদশে থাকতেন। এটা আমার এক্স্যাক্টলি। দৃঢ় বিশ্বাস, স্কট বোল্যান্ড থাকতেন। স্কট বোল্যান্ডের আমরা নট অনলি এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ, আমরা বারবার ওয়েস্ট ইন্ডিজটা বলি কারণ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং উইক। স্কট বোল্যান্ড হ্যাজ প্রুভেন হিমসেলফ উইথ এগেইনস্ট অল টিমস। আ ইয়েস। তো তো আমারও তো তো খুব ভালো করে মনে রয়েছে গত মানে বছরের শেষে এবং বছরের শুরুতে বর্ডার গাভাস্কার ট্রফিতে স্কটল্যান্ড একটা বড় ভূমিকা পালন করেছিলেন ভারতকে হারানোর একেবারেই ক্ষেত্রে। তাই, একেবারেই তাই। এবং আমি পড়ছিলাম আই থিংক স্টার্ক বলেছেন হুম। নিজের সতীর্থর ব্যাপারে যে যদি স্কট বোল্যান্ড যেকোনো অন্য টিমে খেলতেন তাহলে হয়তো অনেক বেশি ম্যাচ খেলতেন, এবং যদি আমাদের এই সময়টাও না এসে মানে অন্য ইরাতে যদি খেলতেন যে অনেক বেশি ম্যাচ খেলতেন স্কট বোল্যান্ড, বিকজ অফ সাচ আ ফাইন বোলার দ্যাট হি ইজ। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তবে তুমি খুব একটা ইন্টারেস্টিং মন্তব্য করলে, সেটা হচ্ছে যে এই স্কট বোল্যান্ড যদি ইংল্যান্ডে জন্মগ্রহণ করতেন, এই বর্তমান ইংল্যান্ড টিমে তিনি সুযোগ পেতেন। আহ খুব ইন্টারেস্টিং একটা মন্তব্য। এবং তোমার কি মনে হয়, মানে আমি জোফরা আর্চারকে সরিয়ে রাখি, তিনি 4 বছর বাদে ফিরে আসতেন, কার জায়গায় তুমি দেখছো স্কট বোল্যান্ডকে? ব্রাইডন কার্স। এবং এটা নিয়ে অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারে। ব্রাইডন কার্স আ ভালো বল করেছে সেকেন্ড ইনিংসে। ব্রাইডন কার্স স্পেশালি এই আগের টেস্টে, লর্ডস টেস্টের 4th ডে এর লাস্ট 1 আওয়ারটা তো খুবই ভালো বল হুম, করেছেন। কিন্তু হুম, আমাদের হুম। এটা মাথায় রাখতে হবে তখন উইকেট থেকে অনেক হেল্প ছিল। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 5th ডে তে উইকেটে অনেক বেশি বোলারদের হেল্প পাওয়া উচিত। কিন্তু 4th ডে লাস্ট সেশনটা খুব হেল্পফুল ছিল উইকেটটা ফর দ্য বোলার্স। ইট ওয়াজ কন্ডিউসিভ ফর দ্য বোলার্স। তো সেখানে গিয়ে খুব ভালো বল করেছেন ব্রাইডন কার্স। কিন্তু আমার মনে হয় স্কট বোল্যান্ড ব্রাইডন কার্সের থেকে মানে অনেক আ ভালো বোলার, মানে অনেক উচ্চতম বোলার। তো তাই জন্য স্কট বোল্যান্ড আমার মনে হয় ব্রাইডন কার্সের জায়গায় খেলতে পারেন। অ্যান্ড ডেফিনিটলি যখন ইংল্যান্ড আ আর্চাররা ফেরেনি ১ম দুটো টেস্টে যখন জশ টাংকে খেলালো, জশ হুম। টাংয়ের জায়গায় তো এনি ডে স্কট বোল্যান্ড খেলতে পারে। অবশ্যই, অবশ্যই। তবে আমি তোমার জোফরা আর্চারের প্রসঙ্গ যখন উঠলো, জোফরা আর্চারকে বেশ 4 বছর বাদে সম্ভবত, যদি খুব ভুল না করি, লাল বলের ক্রিকেটে তিনি ফিরলেন। কেমন লাগলো প্রথম টেস্টে? জোফরা আর্চার, আমার মনে হয় এখনো জোফরা আর্চারের যেই পোটেনশিয়াল, জোফরা আর্চারকে আমরা 2019 ওয়ার্ল্ড কাপ, তারপর অ্যাশেসে যেই জোফরা আর্চারকে আমরা দেখেছি, আমাদের সবার মনে থাকবে জোফরা আর্চার স্টিভ স্মিথকে যেই স্পেলটা করেছিল। আ হুম, তো জোফরা আর্চার, সেই জোফরা আর্চার এতদিন পরে ফিরে এসে পুরো সেই ছন্দে ফিরে এসছে কিনা আমি জানি না। হুম, সেটা হয়তো আরো ১-২ টেস্ট লাগতে পারে। কিন্তু হুম। জোফরা আর্চার বার্স্টস অফ স্পেল ছিল। মানে জোফরা আর্চার কিছু স্পেলে অসাধারণ বোলিং করেছেন। জোফরা আর্চার খুব ফাস্ট বোলিং করেছে। জোফরা হুম। আর্চার ওয়াজ রিয়ালি কুইক। জোফরা আর্চারের গতি নিয়ে আমরা সবাই জানি এবং সেটা এই টেস্টেও আমরা দেখেছি। জোফরা এবং আর্চার হঠাৎ কিছু হঠাৎ করে স্পেলে উনি যেভাবে গতিটা মানে স্পিডটা জেনারেট করেন একদম, সেম একদম। এবং অ্যাকশন। জোফরা আর্চার তো যশস্বী জয়সওয়ালকে দুটো ইনিংসেই আউট করেছে। দেখো, অ্যান্ড সেকেন্ড ইনিংসে বলবো হয়তো জয়সওয়াল তার ফ্র্যাঞ্চাইজি টিমের সতীর্থকে একটা গিফট দিয়েছেন। আমার এর বেশি কিছু মনে হয় না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। বাট প্রথম ইনিংসে যে বলটায় জয়সওয়াল আউট হয়েছিলেন, ইট ওয়াজ অ্যান আনপ্লেয়েবল নাম্বার। ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং অ্যাবসোলিউটলি। ওটা বোধহয় খুব ভুল না করলে আমি ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড ওভার ম্যাক্সিমাম হয়তো জোফরা আর্চারের ফিরে আসার পর টেস্ট ক্রিকেটে, এবং ওই 4 বছর বাদে সেকেন্ড বা ফার্স্ট ওভার এরকম একটা ডেলিভারি প্রডিউস করা কিন্তু খুব খুব ইট অবস্থা। ইস মানে পিওর স্কিল। আর আমার মনে হয় জোফরা আর্চারের এই টেস্টে সবচেয়ে ভালো উইকেট হচ্ছে ঋষভ পান্থকে যেটা সেকেন্ড এক্স্যাক্টলি, ইনিংসে সেকেন্ড ইনিংসে বলবে।
What a delivery, top of off হুম, stump. হুম, এক্সেলেন্ট। তো জফরা আর্চার ফিরছেন, জফরা হুম, আর্চার নিজের ছন্দে ফিরছেন এবং হুম, জফরা আর্চার নিজের ছন্দে ফেরাটা ভারতের পক্ষে খুব একটা ভালো লক্ষণ তো নয়ই। অবশ্যই। স্পেশালি ভারত যখন ২-১ ডাউন আছে সিরিজে। হুম, তো জফরা আর্চারের বোলিং আমি এক্সপেক্ট করছি যে আরো বেশি ভালো হবে যত উনি আ ধারাবাহিকভাবে হুম, খেলবেন। জফরা হুম, আর্চার অনেকটা টাইম ইনজুরিতে লুজ করেছেন। তো জফরা আর্চার খুবই ভালো বোলার। জফরা আর্চার ইস ইস যখন হি বার্স্ট ইন্টু দ্য সিন তখন তো সবাই জফরা আর্চার, জফরা আর্চার, জফরা আর্চার। ইংলিশ মিডিয়া পুরো জফরা আর্চারকে নিয়ে খুবই হুম, আশাবাদী ছিলেন এবং জফরা আর্চার এবং আমার মনে হয় যে ধারাবাহিকভাবে যদি খেলেন, he will only get better. He's a quality pace bowler. ঠিক। আর এবারে আমি তোমাকে একটুখানি জিজ্ঞেস করবো যে ইন্ডিয়ান বোলারদের, ইন্ডিয়ান যে পেসারদের তুমি দেখলে আকাশদ্বীপের বেস্ট টেস্ট এজবাস্টনে, আকাশদ্বীপের যে ছোট কেরিয়ার তার মধ্যে বেস্ট টেস্ট এজবাস্টনে, এবং অবশ্যই যাকে নিয়ে যত বলা হবে ততই বোধহয় কম হবে, দ্যাট ইজ জাসপ্রীত বুমরাহ। লর্ডসে হেডিংলেতে খেলেছিলেন, যথেষ্ট ভালো বল করেছিলেন, ভাগ্য সহায় থাকলে ওটা 7-8 উইকেট হয়ে যেতে পারতো প্রথম ইনিংসে, ক্যাচ গুলো ড্রপ না হলে, এবং দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্যাট ম্যাচ। এবং লর্ডসে ফিরে এলেন, আবারও 5 উইকেটে রাখা হল। ইন্ডিয়ান বোলিং কেমন? আকাশদীপ খুবই ভালো বোলিং করেছিলেন সেকেন্ড টেস্টে। হুম, যেখানে আমরা সবাই ফার্স্ট টেস্ট দেখার পরে ফার্স্ট টেস্টে আকাশদীপ খেলেননি। কিন্তু হুম, ফার্স্ট টেস্ট দেখার পরে আমাদের যেরকম যে বুমরাহ খেলছেন না সেকেন্ড টেস্টে, আমাদের যেটা এইটা চিন্তা ছিল যে কি হতে চলেছে বুমরাহকে ছাড়া। হুম, কারণ সিরাজও খুব একটা ফার্স্ট টেস্টে ভালো বোলিং করেননি। প্রসিদ্ধ কৃষ্ণা কি হতে চলেছে? কে খেলবেন আকাশদীপ নাকি আর্শদীপ? কিন্তু হুম, আকাশদীপ খেললেন এবং আকাশদীপ অসাধারণ বোলিং করলেন। আই থিংক আকাশদীপের ছোট ক্যারিয়ারে এটা বোধহয় আকাশদীপের ফাইনেস্ট পারফরম্যান্স ইন yes, ইন্ডিয়া yes. কালার্স। জাসপ্রীত বুমরাহকে নিয়ে যত বলা হবে তত কম। আপনি যেটা একেবারেই ঠিক বললেন। একটা খুব অদ্ভুত স্ট্যাট এইজন্যই আমরা আমরা বোধহয় বলি যে সবসময় স্ট্যাটিস্টিক্স ঠিক পিকচারটা দেয় না। সেটা হচ্ছে যে হুম, আমি আগের দিনই দেখছিলাম টুইটারে জাসপ্রীত বুমরাহ আ হয়তো যতগুলো ম্যাচ খেলেছেন, ততগুলো ম্যাচে ইন্ডিয়া যতটা জিতেছে তার থেকে বেশি হয়তো জাসপ্রীত বুমরাহ যখন খেলেননি ইন্ডিয়া অনেক বেশি ম্যাচ জিতেছে। জাসপ্রীত হুম, বুমরাহ খেলেছে, ইন্ডিয়া টেস্ট জিতেছে সেটা খুব কম হয়েছে। কিন্তু তার মানে কি মানে তার জন্য কি জাসপ্রীত বুমরাহ দায়ী? একেবারেই নয়। জাসপ্রীত বুমরাহ এখন বোধহয় ইন্ডিয়ার বিগেস্ট ম্যাচ উইনার। হুম, হুম, উম অবশ্যই, এবং অবশ্যই। সেটা আর্গুয়েবলি অ্যাক্রস ফরম্যাটস। আ হুম, তো জাসপ্রীত বুমরাহ এই যে স্ট্যাটিস্টিকটা ইজ কাইন্ড অফ অ্যান অ্যানোমালি। কিন্তু জাসপ্রীত বুমরাহ তো যত বলা হয় তাকে নিয়ে ততটাই কম। জাসপ্রীত বুমরাহ তো অসাধারণ। এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট বোলার, হুম, বেস্ট একদম, ফাস্ট একদম, বোলার। অ্যাক্রস দ্য তো ফরম্যাটস। অ্যাক্রস ফরম্যাটস। তো জাসপ্রীত বুমরাহ কে নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। অসামান্য বোলিং, অসাধারণ বোলিং। এবং যতবার শুভমান গিলের মনে হয়েছে যে জাসপ্রীত বুমরাহর ওয়ার্কলোড দেখে যতবার শুভমান গিলের মনে হয়েছে যে এখন বোধহয় আমরা একটু পিছিয়ে পড়ছি বোলিং ফিল্ডিং এর টাইমে, ততবার উনি জাসপ্রীত বুমরাহর হাতে বলটা ছুড়ে দিয়েছেন। তো তো তুমি এই যে সেটা কি একটা জিনিস বললে যে জাসপ্রীত বুমরাহ না খেললে খেলা অবস্থায় ভারতীয় বোলিং, এখানে একটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস রয়েছে, ইন্টারেস্টিং ক্যারেক্টার আমি বলবো, এটা মোহাম্মদ সিরাজ। তিনি কিন্তু মানে আমার যেন মনে হয়, এটা নিয়ে এর আগে আমরা উইলো উইলে আলোচনা করেছি, আমার মনে হয় হি ইজ সাচ এ ক্যারেক্টার যে ভীষণভাবে রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করে, এবং হি ওয়ান্টস টু লিড দ্য বোলিং ইউনিট। যখনই তুমি দেখবে মানে এটা এটা দেখবে যে মোহাম্মদ সিরাজ বোলিং উইথ আইদার জাসপ্রীত বুমরাহ আর মোহাম্মদ শামি, অ্যান্ড মোহাম্মদ শামি, সরি, মোহাম্মদ সিরাজ লিডিং দ্য বোলিং ইউনিট। এই দুটো জায়গা মোহাম্মদ সিরাজ কিন্তু অনেক ডিফারেন্ট। যখন মোহাম্মদ সিরাজ লিড করতে বলা হয় বা যখন সিনিয়র মোস্ট বোলার হিসেবে মাঠে নামেন, সেই সময় কিন্তু পাল্টে যাবে মোহাম্মদ সিরাজ। এর পেছনে তোমার কি কারণগুলো মনে হয়? দেখুন মোহাম্মদ সিরাজকে দেখে যেরকম মনে হয় এবং হ্যাঁ মানে জাসপ্রীত বুমরাহর পরে তো এই টিমে মোহাম্মদ সিরাজই সিনিয়র মোস্ট পেসার। হুম, হুম, ইটস অ্যান ইনএক্সপিরিয়েন্সড অ্যাটাক। এই ট্যুরে স্বামী নেই। ইন জেনারেল মোহাম্মদ সিরাজের মধ্যে একটা বোলিং অ্যাটাককে লিড করা, লিড অফ দ্য প্যাক আ হুম, স্বভাব তো আছেই, ট্রেট তো আছেই। হুম, কারণ হুম, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ সিরাজের যে অ্যাগ্রেশনটা টিমের জন্য, উনি হুম, যে অ্যাগ্রেশনটা মাঠে দেখান, হুম, উনার বেস্ট নিয়ে আসার জন্য বোধহয় ওই অ্যাগ্রেশনটাই ওনাকে পুশ করেন এবং একদম। সেই এবং উনি যে টিমের জন্য আমি জান দিয়ে দেব মনে হলো মানে হুম, আমরা পুরো we will go head on against the opposition। তো সেইগুলো আমার মনে হয় যে মোহাম্মদ সিরাজের একটা লিডারশিপ ক্যারেক্টারিস্টিক এবং আপনি যেটা একদম ঠিকভাবে বললেন যে
জাসপ্রীত বুমরা না না থাকলে এটা সিরাজ আমার মনে হয় নিজেই নিজের ওপর নিয়ে নেয় যে এখন বুমরা নেই, এখন আই হ্যাভ টু লিড দিস অ্যাটাক। এটা একটা ইনএক্সপিরিয়েন্সড অ্যাটাক, সামিও নেই, তো হুম, আমাকেই এখন এই বোলিং অ্যাটাকের নেতৃত্ব নিতে হবে, আমাকেই বোলিং অ্যাটাকের ভার নিতে হবে, এবং উনি সেই চেষ্টাটাই করেন উইথ দ্য বল, এবং অ্যাজ দ্য সিরিজ হ্যাজ প্রোগ্রেসড সিরাজ ভালো বল করছে এখন। অবশ্যই অবশ্যই খুব কমিটেড একটা প্লেয়ার, আমার খুব ভালো লাগে অন একদম। দ্য ফিল্ড সেটা তো আমরা দেখলামই যেরকম ভাবে নাম্বার 11 এ এসে ব্যাট করলেন। হ্যাঁ, এবং যেভাবে আহ, ফিল্ডিংটা করে মানে প্রতিটা বলের জন্য ঝাঁপানো, শেষ ওভার একটা ফাস্ট বোলার হয়ে কখনো এটা ভাবেন না যে আমার ইনজুরি হতে পারে বা কিছু। অন দ্য ফিল্ড মোহাম্মদ সিরাজ ইজ ফ্যাবুলাস। he is. তবে যেহেতু আমরা লর্ডস টেস্টের পরে কথা বলছি, তবে একজনকে নিয়ে বোধহয় কথা না বললেই নয়, দ্যাট ইজ রবীন্দ্র জাদেজা। কি বলবে? একেবারেই তাই। রবীন্দ্র জাদেজা আহ, যেভাবে রবীন্দ্র জাদেজার মতো কনসিস্টেন্সি, রবীন্দ্র জাদেজা যেই হাফ সেঞ্চুরিটা করলেন, এটা বোধহয় রবীন্দ্র জাদেজার ফোর্থ স্ট্রেট হাফ সেঞ্চুরি। রবীন্দ্র জাদেজা কিন্তু একজন খুবই, আমার মনে হয় রবীন্দ্র জাদেজা ডেফিনেটলি এখন একটা ইন্ডিয়ান টিমের ইরিপ্লেসিবল পার্ট, কিন্তু সেটা থাকা সত্ত্বেও রবীন্দ্র জাদেজা তাও আমার মনে হয় কোথাও গিয়ে আন্ডার রেটেড একজন ক্রিকেটার। রবীন্দ্র ডেফিনেটলি জাদেজাকে অতটা ভ্যালু করা হয় না যতটা ভ্যালু করা উচিত। রবীন্দ্র জাদেজা ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স গোয়িং অ্যারাউন্ড। রবীন্দ্র জাদেজার মতন এত টেকনিক্যালি সাউন্ড, আমি রবীন্দ্র জাদেজা যেই ব্যাটিংটা করেছেন এই লর্ডস টেস্টে, আমার মনে হয় ইট ইজ ওয়ান অফ হিজ ফাইনেস্ট নকস। এবং যেই অবশ্যই। ব্যাটিংটা উনি করেছেন, এবং রবীন্দ্র জাদেজা আহ, আমি আরো কটা জিনিস দেখছিলাম সোশ্যাল হুম, মিডিয়াতে। রবীন্দ্র জাদেজা সিন্স মেকিং হিজ ডেবিউ only 5 men have bowled more deliveries রবীন্দ্র জাদেজার থেকে ইন টেস্ট ক্রিকেট। ঠিক। রবীন্দ্র জাদেজা এত 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 ধারাবাহিকভাবে বল করে গেছেন। রবীন্দ্র জাদেজার ব্যাটিংও, রবীন্দ্র হুম, জাদেজা আই থিঙ্ক 2018 এর পরে প্রথম সেঞ্চুরি করেন, তারপর থেকে রবীন্দ্র জাদেজার ব্যাটিং অ্যাভারেজও 42 এর আশেপাশে। তো রবীন্দ্র জাদেজা হ্যাজ নট অনলি ডেলিভার্ড ফর ইন্ডিয়া ইম্পর্টেন্ট ম্যাচেস, হি হ্যাজ অলসো বিন কনসিস্টেন্ট। অ্যাবসলিউটলি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখো, 3টে ট্রিপল সেঞ্চুরি ফার্স্ট ক্লাস ক্রিকেটে, সেটা তো এমনি এমনি আসেনি বা কেউ ওকে না, গিফটও করেনি। না, তো না। হি ক্যান ব্যাট, বাট আমার যেটা হি সামহাও ক্যান মনে হয়। ব্যাট, হি ক্যান ব্যাট অ্যান্ড হাউ, মানে Yes, যেভাবে ব্যাটিংটা উনি করলেন, কারণ একটা জিনিস যেটা হচ্ছে, যেই মুহূর্তে আমরা লাঞ্চ হলো ডে 5 হুম, এ, হুম, গত সোমবার, হুম, নীতিশ রেড্ডি আউট হয়ে গেলেন। ক্রিস হুম, ওকস নীতিশ রেড্ডিকে খেয়ে নিলেন। তারপরে কিন্তু রবীন্দ্র জাদেজাকে ওইভাবে ব্যাট করতে হয়েছে। দেখুন, রবীন্দ্র জাদেজা কিন্তু ঋষভ পান্তের মতন র্যাম্প শট বা রিভার্স সুইপ রবীন্দ্র জাদেজা খেলেন না। রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে ব্যাটিংটা অনেকটাই কপি বুক স্টাইলে করেন। হুম, রবীন্দ্র জাদেজা মানে একদম একটা অর্থোডক্স টেস্ট ব্যাটসম্যান বলে আমার মনে হয়। রবীন্দ্র হুম। জাদেজা ইজ আ ফার বেটার ব্যাটসম্যান দ্যান হোয়াট উই পারসিভ হিম টু বি। অ্যাবসলিউটলি। হ্যাঁ? তা না হলে তুমি ভেবে দেখো, 7 ও 8 নম্বরে মোস্টলি ব্যাট করছে, ইভেন 9 নম্বরে ব্যাট করেছেন তিনি। এবং সেইখানে ব্যাট করে 4টে টেস্ট সেঞ্চুরির সঙ্গে 26টা হাফ সেঞ্চুরি করা মানে সহজ কথা নয়, কিন্তু 7-8 নম্বরে ব্যাট করে আমি একেবারেই না। জানি না। এটা এটা আমাদের, এটা নিয়ে আমি অবশ্যই হয়তো আগামীতে আমাদের ফলোয়ারদের সঙ্গে কথা বলবো, যিনি ক্রিকেট স্ট্যাটস নিয়ে অনেক বেশি দক্ষ বা অনেক বেশি জ্ঞান রাখেন, যে কজন খেলোয়াড়ের এরকম স্ট্যাট রয়েছে 7-8 নম্বরে ব্যাট করে 30টার কাছাকাছি হাফ সেঞ্চুরি। আনপ্যারালাল। এবং আমার আমার কোথাও একটা মনে হয় যে এই সমস্ত কিছু দেখে আমার কোথাও একটা মনে হয় রবীন্দ্র জাদেজার, আমি জানি না তুমি একমত হবে কিনা, রবীন্দ্র জাদেজার বোধহয় সৌরভ গাঙ্গুলি বা অর্জুন রণতুঙ্গার মতো একজন অধিনায়ক দরকার ছিল। আদারওয়াইজ মানে ও কোনো মতেই 7 বা 8 নম্বর টেস্টে, বিশেষত 7 বা 8 নম্বর ব্যাট করার ব্যাটার নয়। হুম। ও ইজিলি ভালো ভালো এক্সাম্পল ছ নম্বর দিলেন আপনি। অ্যাটলিস্ট থ্রু আউট দ্য ক্যারিয়ার ব্যাট করতে পারতো। তো এই জায়গায় একটা একটা অধিনায়কের একটা খুব বড় রোল থাকে। যেরকম ভাবে সনের জয়সূর্যকে আমরা উঠে আসতে দেখেছি, যেরকম ভাবে আহ বীরেন্দ্র সেহবাগকে আমরা দেখেছি চেঞ্জ করতে ব্যাটিং অর্ডার, এবং তারপরে বীরেন্দ্র সেহবাগ কি ডেলিভার করেছে সেটাও আমরা জানি। তো আমার সামহাও মনে হয় রবীন্দ্র জাদেজার দরকার ছিল একজন রণতুঙ্গা বা সৌরভ গাঙ্গুলির মতো ক্যাপ্টেন। এইটা বোধহয় আমি কোনো অধিনায়ককে হ্যাঁ, টোটাল মানে চিনি। আ আ রবীন্দ্র জাদেজার অনেকটা টাইম রবীন্দ্র জাদেজা ধোনিকে পেয়েছেন অ্যাজ ক্যাপ্টেন। হুম। অ্যান্ড তো রবীন্দ্র সেক্ষেত্রেও জাদেজাকে আমি ধোনি। বলবো সেক্ষেত্রেও আমি হুম, বলবো ধোনিকে ভারতীয় অধিনায়কের মানে অধিনায়কদের লিস্টে খুব উঁচুতে রাখা হয়, যদিও সেটা সাদা বলের ক্রিকেটে, লাল বলের ক্রিকেট আই হ্যাভ হুম, ডাউট। হুম, কিন্তু হুম, আহ, ধোনিও জাদেজাকে হুম।
খুব ভালো মেন্টর করেছিলেন, কিন্তু তিনিও এই হুম, জায়গাটা ভাবেননি। এটা হুম, এটা হুম, মানে শুধু জাদেজা নয়, এটা আমার মনে হয় ভারতীয় ক্রিকেটের জন্য, ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য এটা দুর্ভাগ্যের জায়গা। হুম, হুম। হ্যাঁ, কারণ রবীন্দ্র জাদেজা একজন অত্যন্ত ভালো ব্যাটসম্যান। রবীন্দ্র জাদেজা একজন অত্যন্ত ভালো স্পিন বোলার। হ্যাঁ, এবং রবীন্দ্র অত্যন্ত ভালো জাদেজা ফিল্ডার, প্যাকেজ থ্রি অসাধারণ ফিল্ডার। হুম, অসাধারণ ফিল্ডার। অনেকদিন ধরেই ওনাকে ওয়ার্ল্ড এর বেস্ট ফিল্ডার বলা হয়। এক্স্যাক্টলি। রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা যখন যেটা বলছিলাম, যখন লাঞ্চের পরে হুম। নীতিশ রেড্ডি আউট হয়ে যান, তারপরে কিন্তু তখনও ইন্ডিয়ার মোটামুটি 80 র উপর 81 রানস মতো দরকার ছিল। এবং এটা না, আমাদের বোধহয় মাথায় রাখতে 90 হবে, প্লাস কাছাকাছি তখন। 90, 90 প্লাস কাছাকাছি। বুমরা বুমরা আসে তখন বোধহয় 92, 93 এরকম একটা কিছু আহ, দরকার রয়েছে। অতটা রান ইন্ডিয়ার দরকার ছিল। এবং লাঞ্চের পরে রবীন্দ্র জাদেজা এই খেলাটা খেললেন, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা বুঝে যাচ্ছিলেন, যেহেতু উনি তো আর ওরকম র‍্যাম্প শট বা ওরকম উনি অর্থোডক্স ভাবে ক্রিকেটটা খেলেন। তো তাই জন্য উনি বুঝে যাচ্ছিলেন যে এখানে, কারণ বেন স্টোকস ডিফেন্সিভ ফিল্ড সেট করেছিল ওনার জন্য। তো ঠিক তাই জন্য ঠিক। তখন রবীন্দ্র জাদেজা দেখছিলেন যে রবীন্দ্র জাদেজাকে কিন্তু অত ইজিলি 2s and 3s বাউন্ডারি অত ইজিলি আসছে না, পাওয়া যাচ্ছে না। রবীন্দ্র জাদেজাকে সময় ছিল। রবীন্দ্র জাদেজা যেটা আমার মনে হয় প্ল্যান করেছিলেন যে আমি সিঙ্গলস নেব। হুম, সিঙ্গলস নিয়েই আমি ব্যবধানটা কমাবো। হুম, এবং আমার সাথে যে টেইল এন্ডার আছে তাকে ব্লক করতে বলবো। হুম। তাকে তার নার্ভস ইউজ করব, তাকে গাইড করব। আমি সিঙ্গলস নিয়ে খেলবো। সিঙ্গলস নিয়ে ব্যবধানটা আস্তে, আস্তে কমাবো। কারণ আর পুরোনো বলে কিন্তু লর্ডসে অত সহজে আমার মনে হয় না রান পাওয়া যায়। কারণ মানে অতটাও সহজ উইকেট নয়, উইকেট তো নয়ই, এবং অতটা ফাস্ট উইকেট, আউটফিল্ড ও হুম, একদম। এবং অতটা ফাস্ট বলটাও সফট আউটফিল্ড, হয়ে যাচ্ছিল, এই বলটা এই সফট, দুটো বারবার দেখা যাচ্ছে। হ্যাঁ। বলটা সফট হয়ে যাচ্ছিল। তো সেইখানে রবীন্দ্র জাদেজার আমার মনে হয় অনেকেই এই কথাটা বলছেন, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে, যে হুম, রবীন্দ্র জাদেজা আরো বেশি রিস্ক নিতে পারতো। দেখুন এই নিয়ে ডিবেট চলেই যাবে যে রবীন্দ্র ঠিক। জাদেজা কি ওই টাইমে রিস্ক নিয়ে মেরে রানটা করে দিতে পারতেন, তাহলে ইন্ডিয়া হারতো না? নাকি রবীন্দ্র জাদেজা যেইভাবে ক্রিকেটটা খেলেছেন, একদম ঠিক একটা খুব সামান্য মার্জিনে ইন্ডিয়া হেরেছে। অন্য কোনো এবং দিন সেটা হয়তো একটা ইন্ডিয়া ব্যাড লাক, মানে যেভাবে বলটা রিভার্স স্পিন ব্যাড করে লাক, উইকেটে চলে আসে। ব্যাড লাক। আদারওয়াইজ একদম ব্যাটের মিডল দিয়েই সিরাজ ডিফেন্ড করেছিলেন বলটা। তো এবং দ্যাট ইজ ব্যাড লাক। মানে এক্সাক্টলি, হ্যাঁ, এবং সেটা একটা ব্যাড লাক। এবং রবীন্দ্র জাদেজা, কে বলতে পারে যদি ওরকম রবীন্দ্র জাদেজা রিস্ক ফ্রি ক্রিকেট খেলেছেন। যদি ঠিক। রিস্ক নিয়ে ক্রিকেট খেলতেন, কে আরো জানে 40 রবীন্দ্র রান আগে জাদেজা আউট হয়ে যেতেন না। এক্সাক্টলি, এটা কে বলতে পারে? এটা কে বলতে পারে? তো তখন তো আবার, তো তাই জন্য রবীন্দ্র জাদেজা এটা করা উচিত ছিল, এটা করা উচিত ছিল না, এটা বলাটা ভুল। ওরম প্রেশার সিচুয়েশন এ দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজা যে ঠান্ডা মাথায় যে ক্রিকেটটা খেললেন, কোনো রিস্ক না নিয়ে, এবং প্রায় ফিনিশ লাইন অব্দি চলে গেছিলেন দুটো টেইল এন্ডারকে নিয়ে। বুমরাহ এবং ঠিক, সিরাজ অসাধারণ ব্যাটিং করেছেন নিশ্চয়ই। ঠিক। তার সাথে রবীন্দ্র জাদেজার যে ওই সময় মেন্টরশিপটা, ওই সময় যে গাইড করেছেন, এবং উনি একটা চান্সলেস ইনিংস খেলছিলেন। হুম। আই থিংক অল ক্রেডিট গোস টু জাডেজা। অ্যাবসলিউটলি। ইভেন তুমি খেয়াল করেছো কিনা জানি না, যখন উইকেট পড়ে যায়, জসপ্রীত বুমরাহ নামছে, সেই সময়ও বোধহয় কমেন্ট্রি বক্সে রবি শাস্ত্রী ছিলেন, রবি শাস্ত্রী বলেছিলেন যে কয়েকটা শট খেলে রানটাকে একটু কমিয়ে নিয়ে তারপর ন্যাচারাল গেম খেলা উচিত। কিন্তু আমার মনে হয় জাদেজা নিজে যেটা ভেবেছেন, যেটা করেছেন, এটা ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। কারণ ওই আর সিচুয়েশনে তখন মুখের ইংল্যান্ড তখন ইংল্যান্ড ওয়ার পাম্পড। ইংল্যান্ড তখন absolutely, ভালো ক্রিকেট খেলছিলেন। এবং ইংল্যান্ড খুব তখন ভালো ভালো ফিল্ড সেট করেছিলেন বেন স্টোকস। ভালো ফিল্ড সেট করে, এক্সাক্টলি ভালো ফিল্ড সেট করেছিলেন বেন স্টোকস। ইংল্যান্ড ভালো ক্রিকেট খেলছিলেন। তো রবীন্দ্র জাদেজা যদি একটা রিস্ক নিয়ে, একটা বল লাগে আউট হতে। রবীন্দ্র জাদেজা যদি রিস্ক নিয়ে ক্রিকেট খেলতেন, যদি আউট হয়ে যেতেন, তাহলে ইন্ডিয়ার ব্যবধানটা আরো বেড়ে যেত। হ্যাঁ, ঠিক। এটা ঠিক যে ইন্ডিয়া দিনের শেষে হেরেছে। কিন্তু আমার মনে হয় রবীন্দ্র জাদেজার অ্যাপ্রোচটা একদম ঠিক। আমি যেটা অ্যাবসলিউটলি। বললাম, অন্য যেকোনো দিন হলে হয়তো এই মার্জিনেই ইন্ডিয়া হারতেন না। ইন্ডিয়া দেখো, হারতো। ইন্ডিয়া হেরেছে, ঠিক কথা, কিন্তু অ্যাটলিস্ট ইংল্যান্ড ড্রেসিং রুমে এই মেসেজটা পৌঁছে গেছে যে সিরিজ জিততে হলে এখনো অন্তত তাদের যে একটা টেস্ট জিততে হবে সেটা খুব সহজে আসবে না। এই মেসেজটা অ্যাটলিস্ট পৌঁছে গেছে সেখানে। সেটা সেটা ক্রেডিট কিন্তু অবশ্যই জাদেজা, বুমরাহ এবং সিরাজের। একদম। দেখুন এই টেস্টে কিন্তু সেশন ওয়াইজ আমরা যদি দেখি, এই টেস্টে দ্য বেটার টিম হ্যাজ বিন ইন্ডিয়া। ইংল্যান্ড জিতেছে। কিন্তু ইন্ডিয়া হ্যাজ বিন দ্য বেটার টিম, অ্যান্ড ওভারঅল এই সিরিজেও ইন্ডিয়া হ্যাজ বিন দ্য বেটার টিম। বাট হ্যাঁ, ওই ইংল্যান্ড হ্যাজ আমি কালকে অলসো একটা ভিডিও এখানে আপলোড করেছি, দেখে দেখতে পাবে, বা দর্শকরাও দেখতে পাবেন। আমি এই কথাটাই বলেছি, ইন্ডিয়া মোমেন্ট লুজ করেছে। যে মোমেন্ট গুলো খেলাটাকে ধরে রাখা দরকার ছিল, যে মোমেন্ট গুলোকে হুম, কন্টিনিউ করা হুম, উচিত ছিল,
সেই হুম, মোমেন্ট গুলো ইন্ডিয়া লুজ করেছে। তা না হলে কিন্তু এই সিরিজে এটা বলা যাবে না যে ওভারঅল ইন্ডিয়া বাজে ক্রিকেটটা খেলেছে। না, না, খুব না, না, না। গুরুত্বপূর্ণ মোমেন্টটা লুজ করেছে ইন্ডিয়া, যেটা লর্ডসেও হয়েছে। ঋষভ পান্থের থার্ড ডেতে ওই রান আউটটা কে রান দোষী, আউটটা, কার জাস্ট, কল, সেই জাস্ট রান বিতর্কে আউট। এখন আর যাচ্ছি না। অ্যাবসোলিউটলি 193 চেস করতে হবে 116 ওভারে, ওই অবস্থায়, এবং পুরো দিন পড়ে রয়েছে তারপরে একটা 116 ওভার ব্যাট করার জন্য রয়েছে, সেই অবস্থায় একটা ওপেনার যদি নেমে ওপর র্যাশ শট খেলেন, তো সেগুলো সেই জায়গাগুলোর প্রবলেম, সেরকম কিছু ছোট ছোট দেখো, ভুলের কারণে হেরেছে। ওভারঅল কিন্তু ইন্ডিয়া যে খারাপ ক্রিকেট খেলেছে এটা কিন্তু বলা যাবে না। না, না, একেবারেই নয়, একেবারেই নয়। তো আমরা আশাবাদী হতেই পারি যে হুম, 4th টেস্টে ইন্ডিয়া আবার জয়ের মুখ দেখবে। 2-2 অবশ্যই। করবে। 5th দুই টেস্টে দুই একটা করে হার আমরা ওভারে যাবো, এটা আশা করতেই পারি। করে আমরা বলা যায়। ওটা আশা আমরা করতেই পারি। একদমই। অনেক ধন্যবাদ দেবায়ন, তোমার সঙ্গে আবার খুব তাড়াতাড়ি অন্য অনুষ্ঠানে দেখা হবে এই আশা রাখি। একদম, একদম। থ্যাংক ইউ সো মাচ পার্থদা।